বেশি 1-1.5 মিনিট হলেই হবে। হ্যাঁ, তাহলে অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায় বলছে যে অস্মাকন্ত বিশিষ্টা ইয়ে তার নিবেদন দ্বিজোত্তম নায়িকা মাম সন্ন্যতম সংগঠন তান ব্রহ্মিতি, যে আমি আমাদের পক্ষে ওদের পক্ষে কোন কোন সৈন্য রয়েছে তাদের আমি বর্ণনা সবিস্তারে করতেছি। মানে এই পক্ষে এবং ও পক্ষে দুই পক্ষে কোন কোন সৈন্য রয়েছে তাদেরকে পরিচয় আমি আপনাকে দিচ্ছি। অস্মাকন্তু বুঝেছেন, বিশিষ্টা ইয়ে তার নিবোধ দ্বিজোত্তম নায়িকা মাম সৈন্যস্য সংগঠন তান ব্রহ্মিতি। এখানে বলছে যে হে দ্বিজশ্রেষ্ঠ, আপনার সৈন্য মধ্যে যে সকল প্রধান প্রধান সেনানায়কগণ আছে, মানে কোন কোন সেনা রয়েছে তাহাদিগের জানুন। মানে বলতেছি, বললে শুনি যে জানবে। হ্যাঁ, জানুন। আপনার সম্যক অবগতির জন্য তাহাদিগের নাম বলিতেছি, যে কে কে আছে তা আপনার অবগতির জন্য আমি তাদের নাম বলতেছি। তাহলে এই যে যুদ্ধের ক্ষেত্রে একজন আছে ব্যক্তি, একটা সৈনিক, একজন আছে মহারথী, মানে শক্তি এবং অস্ত্রের স্বরূপ না। যখনই আমরা কোনো কাজে যখন নামি, আমাদের পারিবারিক কাজে এবং রাষ্ট্রীয় কাজে এবং সামাজিক কোনো কাজে, যদি আমার পক্ষে যদি কোনো শক্তিশালী ব্যক্তি যদি থাকে, আপনার পক্ষে যদি থাকে, তাহলে আপনার অনেক শক্তি কাজ করে কিনা? অবশ্যই করে না। আর যদি সেইটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি কাজটাতে আরও বেশি করে অগ্রগামী হবেন কিনা? হ্যাঁ, সেই শক্তি প্রয়োগ করবেন এবং কাজটা দিয়ে আরও বেশি করে অগ্রগামী হবে, মানে দাপটের সহিত আপনি কাজটা সম্পন্ন করবেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে যুদ্ধক্ষেত্রে কার পক্ষে কে কে আছে তা জানতে পারলেই মানসিক শক্তি প্রতিপক্ষেরই বৃদ্ধি পায়। মানে দুই পক্ষেরই মানে শক্তি বৃদ্ধি পায়, মানসিক শক্তিটা বৃদ্ধি পায়। যুদ্ধ করা তো পরের হিসাব। যখন আপনি কোনো একটা কাজে যখন নামেন, তখন আপনার পক্ষে যদি কে কে আছে, বা আপনার পরিবারে যদি একটা সিদ্ধান্ত নিতে যান যে আমার কোন কোন ভাই আমাকে সমর্থন করতে পারে, কোন কোন ভাই সমর্থন করতে পারে না, একটা ডিসিশন যদি নেন, যদি বলেন যে এই তিনজন ডিসিশন নেবে, তাহলে যে বাকিরা ডিসিশন না দিলেও চলবে, তারপর আমি কাজটা করতে পারবো, বুঝলি না? এজন্য মানসিক শক্তি বৃদ্ধি পায় যদি আপনার পক্ষে কে আছে, যদি এটা আপনি জানতে পারেন। বর্তমান বিশ্বে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া ও ইরান। মানে এদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এই সব দেশ যদি কোনো একটা দেশকে যদি সমর্থন যখন করে, তখন দেখবেন সেই দেশের প্রচুর শক্তি হয়ে যায় না। যেমন আমেরিকা বা যুক্তরাষ্ট্র, এই ইসরায়েলের পক্ষে আছে বলেই যারা ইহুদিরা সারা বিশ্বে অনেক শক্তিশালী না, এই সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ এই যে প্রতিপক্ষকে কে কে অপক্ষে আছে, কোন কোন রাষ্ট্র সমর্থনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এইসব দেশ পারমাণবিক অস্ত্রের মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করেছেন। সেইরূপ কার পক্ষে কোন কোন যোদ্ধা রয়েছে তা জেনেও পক্ষের শক্তি অনুমান করা যায়। একজন যোদ্ধা উভয় পক্ষের শক্তি ও অস্ত্র স্বরূপ। তাই বলছে পরের শ্লোক, 8 নম্বর শ্লোক। মানে এই শ্লোকে যদি আমাদের শুভধ্বনি গীতা এবং শিল্প উপদের গীতা যদি আমরা পড়ি, তাহলে এই যে শেষে যে একটা শব্দ ব্যতিক্রম আছে, যথাযথ গীতা আছে সবগুলো। হ্যাঁ, লাইব্রেরিতে আছে, যে মানে এই 8 নম্বর শ্লোকটাতে একটা ব্যতিক্রম আপনারা দেখতে পাবেন। জগদীশচন্দ্র ঘোষের গীতা বা অন্যান্য গীতাতে শেষের লাইন, শেষের শব্দটা আলাদা আছে। বলছে যে ভবান বিষ্ণুস্য কর্ণস্য কৃপয়া সমতি সঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সমদ্রতি জয়দ্রুত। যেমন আমাদের এখানে জয়দ্রুত লেখা আছে, মানে জগদীশচন্দ্র ঘোষে, আর ওইখানে সমদতি তথৈবস্য, যথাযথতে আছে তথৈবস্য। ঠিক আছে, মানে জয়দ্রুতে বাদ দিচ্ছে।
মানে ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপয়স্য সমতি সঞ্জয় অশ্বত্থমা বিকর্ণস্য সমোদতি তথৈব। ধৃতরাষ্ট্রের ভগ্নিপতি জয়দ্রথ। হ্যাঁ, জয়দ্রথকে বাদ দেওয়া আছে। ধৃতরাষ্ট্রের জামাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধৃতরাষ্ট্রের জামাই মানে দুঃশলার হলো স্বামী। যুদ্ধধনের হচ্ছে ভগ্নিপতি। হুম। মানে তথৈব স এবং মানে আরো অনেকে, মানে শ্লোক এখানে আছে শুধু আছে জয়দ্রথ থেকে আছে ক্লোজ করছে, আর ওরা ওইখানে বলছে আরো অনেকে আছে। ঠিক আছে, তথৈব স মানে আরো অনেকে, এইটুকু পার্থক্য। এইটুকুই হচ্ছে পার্থক্য। মানে যথাযথ থেকে আরো অনেকে আছে, আরো অনেকে আছে। এখানে নির্দিষ্ট করে জয়দ্রথের। জয়দ্রথের নাম বলা আছে। আচ্ছা, এটা কত নম্বর শ্লোক? এটা 8 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়ে 8 নম্বর শ্লোক। এখানে অনুবাদ বলছে যে ভবান মানে হচ্ছে আপনি, মানে ধৃতরাষ্ট্র তো ওই পক্ষে আছে, সেজন্য হচ্ছে আপনি, ভীষ্ম, কর্ণ, যুদ্ধধারী কীপ মানে কৃপাচার্য, ওদের হচ্ছে গুরু, কুলগুরু, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র, মানে সোমদত্তের পুত্র নাম আছে ভূরিশ্রবা, সোমদত্ত এবং জয়দ্রথ, এরা হচ্ছে আপনার পক্ষে আছে, এই মহারথীরা আপনার পক্ষে আছে। যা বৈজ্ঞানিক বিশ্লেষণ, স্বপক্ষে কোন কোন শক্তি রয়েছে তা জানতে পারলে মানসিক মনোবল বৃদ্ধি পায়, যা মনোবিজ্ঞানের একটি সজীবকরণ প্রক্রিয়া মাত্র। এটা একটা মনোবৈজ্ঞানিক ধারণা। শত্রুপক্ষে কি আছে জানতে পারলে ভালো। হ্যাঁ, খুব ভালো। আমরা সাজে করে যাইতে পারবো, সাজে পারি যাইতে পারিব, মানে যুদ্ধ করা সহজ, মানে যুদ্ধ করা সহজ হয়, মানে কোন যোদ্ধা কি শক্তি আছে, তার কলা কৌশল কি, কায়দা, কোন অস্ত্র সে চালাইতে পারে, কোন অস্ত্র চালাইতে পারে না, মানে কোন অংশের হচ্ছে প্রতিঘাত, কোন অস্ত্র হবে, সেটা হচ্ছে জানা যায় না। যদি হচ্ছে আমাদের ভারত এবং পাকিস্তানের যদি যুদ্ধ লাগে, তাহলে বলছে ভারত যদি পারমাণবিক বোমা মারে, তাহলে ভারতও পারমাণবিক বোমা মারবে, পাকিস্তান মারলে পারমাণবিক মারবে, যেদের যেমন ভারতে অগ্নি আছে, পৃথিবী আছে না, আর ওদের আছে মনে করেন আছে ইয়ে আছে, তৈমুর আছে, লং আছে, মানে ওদের অস্ত্রগুলোর নাম। হ্যাঁ, অস্ত্রগুলোর নাম, মানে আমাদের হচ্ছে ভারতের হচ্ছে অস্ত্রগুলোর নাম রাখা হয়েছে দেবতাদের, অগ্নি, বায়ু, পৃথিবী, ব্রহ্মা, এই নামে হচ্ছে তার পারমাণবিক অস্ত্রগুলোর নাম রাখছে, আর ওরা হচ্ছে ওদের ধর্মের নামে রাখছে। তাহলে হচ্ছে বৃদ্ধি পায়, যা মনোবিজ্ঞানের একটি সজীবকরণ প্রক্রিয়া মাত্র। উদাহরণস্বরূপ অশ্বত্থামা অভিমন্যু উত্তরার গর্ভের সন্তানকে নিধন করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, এবং এই অস্ত্র শুধুমাত্র গর্ভের সন্তান নিয়ন্ত্রণ করবে, কিন্তু মাতা জীবিত থাকবে, তা খুবই আশ্চর্যের বিষয়। দেখেন, তাহলে সেই এমন একটা অস্ত্র, গর্ভে যাবে, সন্তান নষ্ট হবে, কিন্তু মায়ের কোনো ক্ষতি হবে না, মাতা জীবিত থাকবে। কি তাইলে কি বিশাল একটা অস্ত্র না। তাইলে বর্তমান বিশ্বে এই অস্ত্রের সামান্য কাছাকাছি অস্ত্র হিসেবে জৈব রাসায়নিক অস্ত্রের ব্যবহার দেখতে পাওয়া যায়। যে জৈব রাসায়নিক অস্ত্র মানে ওই অস্ত্রের কাছাকাছি ওই বর্তমান যুগে হয়েছে, যেটা হচ্ছে আপনার হচ্ছে প্রজনন ক্ষমতাকে নষ্ট করে দিবে, কিন্তু আপনি জীবিত থাকবেন। ঠিক আছে, মানে জৈব রাসায়নিক অস্ত্র যেটা আছে আপনার বায়ুর মাধ্যমে হচ্ছে মিশাই দেওয়া হলো, দিয়ে আছে আপনার ভিতরে যে ক্রিয়াকলাপ আছে সেটা বন্ধ করে দিবে, আপনি কিন্তু জীবিত থাকবেন, বুঝতে পারবেন না যে আপনাকে ক্ষতি করে দিয়েছে। আর এটাকে ওষুধ খাওয়ায়, জলে কিছু দিয়ে খাওয়ায়, হ্যাঁ নষ্ট শরীরে, হ্যাঁ নষ্ট করে দিচ্ছে। তাহলে মানে এই যে গীতার মাধ্যমে তাহলে অনেক গুজ্জু কিছু রহস্য লুকায়িত আছে, যেগুলো হচ্ছে বর্তমান যে আধুনিক চিকিৎসা থেকে আধুনিক অস্ত্র সবকিছু, মানে সবকিছু এখান থেকেই পাওয়া যাচ্ছে। তারপরে এটি একটি জৈবিক যুদ্ধ বিগ্রহ তথা হচ্ছে জীবাণুভিত্তিক রণযুদ্ধ, হলো মানুষ হত্যা কিংবা হচ্ছে বিকলঙ্গ করার উদ্দেশ্যে সামরিক যুদ্ধে জৈবিক বিষাক্ত পদার্থ কিংবা সংক্রমণ অণুজীব যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের ব্যবহার। মানে এই অস্ত্রটা ব্যবহার করা হয় ভাইরাস এবং ছত্রাক এবং হচ্ছে ব্যাকটেরিয়ার সাহায্যে, যেটা হচ্ছে আমাদের আছে কয়েকদিন আগে হচ্ছে আমরা করোনা ভাইরাস দেখলাম,
একটা দেশে ছড়াই দেওয়া হলো শেষ। হ্যাঁ, সরাই দেওয়া হলো শেষ। করার দরকার নেই, এটা বলতে একটা পারবো। জৈব রাসায়নিক অস্ত্র। এখন বলছে যে ওই পক্ষে কে কে আছে। এটা তো হচ্ছে আপনার হচ্ছে পুরো পক্ষে, পূর্বপক্ষে পাণ্ডবপক্ষে কি? মানে কৌরবদের পক্ষে আছে এরা, এরা। মানে ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপাস্য সমুতি সঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সমুদতি জয়দ্রথ। এরা হচ্ছে পাণ্ডবের পক্ষে আছে, না কৌরবদের পক্ষে, কৌরবদের পক্ষে রয়েছে। এখন আছে পাণ্ডবদের পক্ষে কে কে রয়েছে সেইটার হচ্ছে বর্ণনা দিয়েছে যে অন্যস্য বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা স্বাস্থ্য প্রহরানা সর্বযুদ্ধে বিশারথা। মানে এইসব যারা আছেন তারা সবাই হচ্ছে মহারথী, তারা সবাই হচ্ছে আপনাকে যুদ্ধে জয়লাভ করার জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। মানে সবসময় তারা হচ্ছে প্রাণ ত্যাগ করার জন্য খুব প্রস্তুত, যে আমাদের জন্য জীবন ত্যাগে প্রস্তুত আরও অনেক নানা শস্ত্রধারী বীর পুরুষগণ রইয়াছে, তাহারাই সকলেই যুদ্ধ বিশারদ। মানে সবাই তো যুদ্ধ পারদর্শী। মানে এইখানে তো মনে করেন আছে আপনার হচ্ছে ইয়ারাও রয়েছেন, নকুল ও সহদেবের মামা মাদ্রি, মাদ্রিদ। মাদ্রি রয়েছেন, কিন্তু তার নাম উল্লেখ নাই, তিনিও একজন মহারথী। হুম। যে কুরুক্ষেত্রের যুদ্ধে যেসব অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়েছে তা এখনও আধুনিক বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। হুম। যেসব অস্ত্র ব্যবহার হয়েছে এখনও আধুনিক বিজ্ঞান তা আবিষ্কারই করতে পারেনি। আবিষ্কারই করতে পারবে। তবে সেই সূত্র ধরে বিজ্ঞান অনেকখানি অগ্রসর হয়েছে, যে ক্ষেত্রে যুদ্ধে কিছু কিছু অস্ত্র ব্যবহার হয়েছে যা যোদ্ধাদের আদেশ অনুযায়ী প্রয়োগ হতো। মানে যোদ্ধারা যেভাবে আদেশ করতো সেইভাবে প্রয়োগ হতো। যেমন হচ্ছে শক্তি অস্ত্র, না, মানে কর্ণ, ব্রহ্মাস্ত্রটাও তো তাই। ব্রহ্মাস্ত্র চাইলে পৃথিবী ধ্বংস। হ্যাঁ ওর বাচ্চা নষ্ট হবে কিন্তু উত্তরাকে নষ্ট হ্যাঁ, করবে উত্তরাকে না। নষ্ট করবে না। এটা মানে আজ্ঞা অনুযায়ী চলবে। গুরুপুত্রের মানে শক্তি এটা অস্ত্র, আছে। মানে কর্ণ যেমন আছে শক্তি অস্ত্র প্রয়োগ করছে, হুম। প্রয়োগ করে বলছে যে আমার যেই যোদ্ধাকে আছে মারতে বলছে সেই যোদ্ধাকে যা শক্তি অস্ত্র মেরে দিয়েছে। যেমন হচ্ছে মানে অর্জুনকে মারতে পারেনি, ঘটোৎকচ সামনে দাঁড়াইছে, ঘটোৎকচকে আদেশ দিয়েছে, না হলে তো হচ্ছে আপনার হচ্ছে দুর্যোধনকে মানে ঘটোৎকচ শেষ করে দেয়, মানে যুদ্ধ ওইখানে সমাপ্ত হয়েছে। সমাপ্ত হয়ে যাবে। তখন আছে কর্ণ আছে বাধ্য হয়ে ঘটোৎকচকে আদেশ দিল, ব্রহ্মাস্ত্রকে আর মানে শক্তি অস্ত্র যেটা ইন্দ্রিয়ের কাছ থেকে পাওয়া গেছে, শক্তি অস্ত্র দিয়ে মানে শক্তি অস্ত্র যে ওই যে ঘটোৎকচে যায় প্রাণ হরণ করবে। ওই শক্তি অস্ত্র ছাড়া কিন্তু ঘটোৎকচ মারা যাইতো না, মানে সাধারণ অস্ত্রে তার মৃত্যু হইতো না। যেমন হচ্ছে ইন্দ্রিয় শক্তি অস্ত্র, তারপর হচ্ছে পাশুপত অস্ত্র, ব্রহ্মাস্ত্র ইত্যাদি। মানে পাশুপত অস্ত্র ছাড়া কিন্তু হচ্ছে কর্ণ মারা যাইতো না। ওই অস্ত্র ছাড়া তাকে মারা অসম্ভব। হ্যাঁ, সেজন্য হচ্ছে ওই কর্ণকে মারার জন্যই সে হচ্ছে মানে অর্জুন শিবের সাধনা করেছে। শিবের সাধনা করার পরে সে হচ্ছে পশুপত অস্ত্র লাভ করছে এবং অঞ্জলি অস্ত্র লাভ করছে। এই অঞ্জলি অস্ত্র এবং পশুপত অস্ত্রের সাহায্যে জয়দ্রথ এবং কর্ণকে বধ করেছে। এই দুইটা অস্ত্র ছাড়া এই দুইজনকে বধ করা যাইত না। তা কর্ণের ক্ষেত্রে হচ্ছে অঞ্জলি অস্ত্র ব্যবহার করেছে এবং হচ্ছে জয়দ্রথের জন্য হচ্ছে পশুপত অস্ত্র ব্যবহার করেছে। মানে যে অস্ত্রের সাহায্যে দেখায় আছে আপনি যদি হচ্ছে আপনার সন্তানের যদি মঙ্গল যদি চান তাহলে অবশ্যই আপনাকে সকলের মঙ্গলের জন্য হচ্ছে মঙ্গল চাইতে হবে। শুধু সন্তানের মঙ্গল চেয়ে আপনার যদি মঙ্গল চান তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে। তাহলে হচ্ছে জয়দ্রথের পিতা হচ্ছে অন্ধমণি ছিল, পিতামাতা।